নমস্কার। দৃশ্যকল্পে আপনাকে স্বাগত। সকলে নিশ্চয়ই ভালো আছেন। আমি পলাশ মুখোপাধ্যায় যথারীতি চলে এসেছি যাওয়া এবং খাওয়ার নতুন সবুজে মোড়া একটা ঝকঝকে পর্ব নিয়ে। প্রাতরাশ সেরে সকাল সকাল চলে এসেছি দমদম স্টেশনে। আজ আমার গন্তব্য আড়ংঘাটা। নদিয়ার এই সুন্দর জনপদ যেতে গেলে আমায় ধরতে হবে গেদে লোকাল। ওই তো প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন। ছেড়ে দিয়েছে ট্রেন, পেরিয়ে যাচ্ছি দমদম। এখান থেকে আড়ংঘাটা মোটামুটি ঘন্টা দেড়েকের একটু বেশি সময় লাগে। গেদে লোকাল ছাড়াও রানাঘাট পর্যন্ত গিয়ে সেখান থেকে আবার রানাঘাট গেদে লোকাল ধরেও যাওয়া যায় আড়ংঘাটায়। নদিয়া জেলার ধানতলা থানার অন্তর্গত আড়ংঘাটা একটি প্রাচীন জনপদ, যা মূলত চূর্ণী নদীর তীরে অবস্থিত সুপ্রাচীন যুগল কিশোর মন্দিরের জন্যই বিখ্যাত। অনেকের মতে আড়ং শব্দের অর্থ মেলা বা হাট। এই এলাকায় নিয়মিত মেলা বসার কারণেই জায়গাটির নাম আড়ংঘাটা হয়েছে বলে অনেকের অনুমান। আড়ংঘাটার পশ্চিম পাশ দিয়ে বয়ে যাওয়া চূর্ণী নদী এই এলাকার সংস্কৃতি এবং ভৌগোলিক ইতিহাসের সাক্ষী। সবুজ শান্ত সুন্দর পরিবেশ আড়ংঘাটার। একদিন অথবা একবেলার ভ্রমণের জন্য আড়ংঘাটা সত্যি অনবদ্য। রানাঘাট ছাড়াতেই আরও সবুজ হয়ে গেল চারপাশ। রানাঘাটের পরে মাত্র দুটি স্টেশন, তারপরে আসবে আড়ংঘাটা। নির্ধারিত সময় 9:35-এর আশেপাশেই আমায় আড়ংঘাটা নামিয়ে দিল ট্রেন। তারপর গেদের উদ্দেশ্যে চলে গেল সে। স্টেশন থেকে বেরোবো এবার। সামান্য পিছিয়ে এসে মিলবে প্ল্যাটফর্মের শেষ হতে একটি রেলগেট। সেই রেলগেট পার করে আমি যাব রেল লাইনের উত্তর দিকে। রেলগেটের খুব কাছেই একটা গলির মধ্যে অবস্থান পাল সুইটসের। এই অঞ্চলে এই মিষ্টির দোকানের খ্যাতি আছে। দোকানে লোকজনও আছে দেখলাম। দোকানে অনেক মিষ্টি আছে বটে, তবে ওদের জিজ্ঞাসা করে জানলাম সন্দেশ রসগোল্লার সুনাম তো আছেই। এছাড়া ওরা আমায় দুটি মিষ্টি বেছে দিলেন। একটি হলো কেশর মালাই চমচম। বেশ সুন্দর দেখতে লাগছে মিষ্টিটি। কেশরের ছোঁয়ায় কমলা রঙের আভায় একটা অন্য রূপ নিয়েছে। এর সঙ্গে ওরা দিলেন কাজু বরফি সন্দেশ। দুটি মিষ্টি নিয়ে নেওয়া হলো এখন। পরে সুন্দর নিরিবিলি নির্জনে কোথাও বসে খাওয়া দাওয়া হবে। মিষ্টি নিয়ে এবারে চলেছি এখানকার বিখ্যাত যুগল কিশোর মন্দির দেখতে। এখান থেকে গুগল দেখাচ্ছে মাত্র 600 মিটার রাস্তা। মিনিট সাতেক সময় লাগবে, তাই আর টোটো নিলাম না, হেঁটেই যাচ্ছি বাজারের মধ্যে দিয়ে। আপনারা চাইলে স্টেশন থেকেই টোটো নিয়ে যেতে পারেন মন্দির দেখতে। চলে এসেছি যুগল কিশোর মন্দিরের মূল তোরণের সামনে। বেশ বড়সড় এই মন্দিরের প্রবেশ তোরণ। 3 রত্ন বিশিষ্ট সুন্দর এই তোরণের একদম উপরে আছে রাধা কৃষ্ণের একটি বিগ্রহ। ঠিক তার নিচে অবস্থান গৌর নিতাইয়ের দুপাশে। এছাড়াও দুপাশে আছে দুটি সিংহ। তার নিচে বিষ্ণুর দ্বার রক্ষক জয় আর বিজয়ের মূর্তি। এগোলাম তোরণের নিচ দিয়ে মূল মন্দিরের দিকে। বর্তমানে এই মন্দিরটি দেখতে বেশ ভালো হলেও প্রাচীনকালে এখানে তালপাতার কুঁড়েঘর ছিল। সেই কুঁড়েঘর থেকে আজকের এই মন্দিরে রূপান্তরিত হওয়ার পেছনে একটা ইতিহাস এবং লোকগাথা মিশে আছে। চলুন মন্দিরে আগে প্রবেশ করা যাক। মন্দির চত্বরে ঢুকলেই নজরে আসে একটি বকুল গাছ। এটি হলো সিদ্ধ বকুল। যদিও বকুলের গায়ে এখন বট অশ্বত্থের ভিড়ও চোখে পড়ল। ভক্তদের কাছে এই গাছ অতি পবিত্র। এই গাছের নিচেই বিবাহ হয়েছিল শ্রীকৃষ্ণ এবং শ্রী রাধিকার। তাই তো 300 বছরেরও প্রাচীন এই গাছের গায়ে ভক্তরা এখনো মানত করে ঢিল বাঁধেন। এবারে চলুন মন্দির দেখতে দেখতে একটু মন্দিরের ইতিহাসে চোখ ফেরাই। জনশ্রুতি, বৃন্দাবন থেকে আসা বিহারের বাসিন্দা নিম্বার্ক সম্প্রদায়ের এক ব্যক্তি গঙ্গারাম দাস বর্ধমানের সমুদ্রগড়ে বাস করতেন।
ভগবান কৃষ্ণের সেবার ভজনা করেই তার দিন কাটছিল। কিন্তু প্রাণের ঠাকুর মুরলীধরকে কাছ থেকে দেখবার জন্য একদল তীর্থযাত্রীর সঙ্গে চলে যান আবার বৃন্দাবনে। সেখানে গিয়ে বংশীবদনকে দেখে তার মনে বড় ইচ্ছে জাগল এমন একটি মূর্তি তিনিও নিজের বাড়িতেই রাখবেন। ভক্তের ইচ্ছা সাড়া দেন দেব। দৈববাণী শুনে একদিন প্রত্যুষে যমুনা নদীতে স্নানের সময় একটি কোষ্ঠী পাথরের শ্রীকৃষ্ণের কিশোর বিগ্রহ পেয়ে সেই মূর্তি নিয়ে চলে আসেন সমুদ্রগড়ের নিজের বাড়িতে আর নিত্য সেবা করতে থাকেন কিশোরজির। কিন্তু বর্গী আক্রমণের সময় গঙ্গারাম দাসও তার পূজিত কিশোরজির বিগ্রহ নিয়ে চূর্ণী নদীর ধারে আড়ংঘাটায় চলে আসেন নিরাপদে তার পরিচিত রামপ্রসাদ পাড়ের কাছে। রামপ্রসাদের পূজিত বিগ্রহ গোপীনাথজির মন্দিরের পাশে একটা কুঁড়েঘর বানিয়ে তাতে গঙ্গারাম কিশোর বিগ্রহ প্রতিষ্ঠা করে পুজো করতে থাকেন। কিন্তু গঙ্গারামের মনে হতে থাকে কিশোরজির জন্য একটা আলাদা মন্দির হলে খুব ভালো হতো। বন্ধু রামপ্রসাদকে সে কথা বলেনও। রামপ্রসাদ ছিলেন নদিয়ার মহারাজা কৃষ্ণচন্দ্রের রাজকর্মচারী এবং তার অত্যন্ত প্রিয় পাত্র। মহারাজা সব শুনে মন্দির নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। এমন করে বেশ চলে যাচ্ছিল। এরপর হঠাৎ আরেকদিন কিশোরজি গঙ্গারামকে স্বপ্নে দেখা দিয়ে বললেন তার প্রাণসখা শ্রী রাধিকাকে ছেড়ে তার একা একা এ মন্দিরে থাকতে ভালো লাগছে না। শ্রীকৃষ্ণ বললেন আমার শ্রী রাধিকা আছে মহারাজা কৃষ্ণচন্দ্রের কাছে। রামপ্রসাদী আবারও বার্তাবাহক হয়ে উপস্থিত হন মহারাজের কাছে। মহারাজ কৃষ্ণচন্দ্র আশ্চর্যান্বিত হয়ে জানান তিনিও একই স্বপ্নাদেশ পেয়েছেন যে তার বাড়ির মধ্যেই আছেন শ্রী রাধিকা। শুরু হলো খোঁজাখুঁজি। রাজবাড়ি থেকেই অষ্টধাতুর রাধারানীর একটি মূর্তি পাওয়া যায়। মহারাজা স্থির করলেন এই মূর্তি তিনি আড়ংঘাটের মন্দিরে পাঠাবেন। কিন্তু রাধারানী যে রাজার দুহিতা, তাকে তো আর সাধারণভাবে পাঠানো যায় না। তাই প্রথমে তিনি আড়ংঘাটার মন্দিরটিকে নতুন করে অপূর্ব পঙ্খের কারুকাজ করে 5টি খিলানযুক্ত অলিন্দ এবং গর্ভগৃহ 2 জায়গাতেই উঁচু ভিতের ওপরে এক বড়সড় মন্দির নির্মাণ করলেন। তারপর এক জাঁকজমকপূর্ণ শোভাযাত্রা করে তার কন্যা রাধারানীকে নানান বস্ত্রালঙ্কারে সজ্জিত করে চতুর্দোলায় চাপিয়ে বিয়ের তত্ত্বের মতো পোশাক, গহনা, ফলমূল, মিষ্টি, শাখা, সিঁদুর, আলতা ইত্যাদি নানান দ্রব্য সম্ভারে সাজিয়ে বিভিন্ন লোকলস্করের সাহায্যে বাজনা বাজিয়ে আড়ংঘাটার মন্দিরে পাঠিয়েছিলেন। মন্দিরের যুগল কিশোর বিগ্রহের নিত্য সেবা এবং সারা বছর জুড়ে নানা অনুষ্ঠানের খরচ বহন করার জন্য মহারাজা 125 বিঘা জমি দেবোত্তর করেন এবং দানপত্র করেন। জনশ্রুতি সেই দানপত্র নাকি এখনও মন্দিরের কোনো স্থানেই গোপনে সুরক্ষিত আছে। ব্যুৎপত্তির দিক থেকে দেখলে জানতে পারি আড়ং শব্দের অর্থ মেলা। এই মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে মেলা হয়। প্রকৃতপক্ষে মেলার নাম ছিল যুগল কিশোর মেলা। কিন্তু দূর দূরান্ত থেকে মেয়ে জামাইয়ের জন্য মানত করতে এবং আশীর্বাদ নিতে আসার কারণেই ক্রমশ জামাই ষষ্ঠীর মেলা হিসেবে পরিচিত হয়েছে, যা অবশ্য স্থানীয় মানুষের পছন্দ নয়। 1728 সালে আড়ংঘাটায় প্রতিষ্ঠিত হয় মন্দিরের পঙ্খ অলঙ্কৃত ও 5টি ফুলকাটা খিলানের 2 সারিযুক্ত প্রশস্ত দালান মন্দির। মন্দির গাত্রে বিভিন্ন পটচিত্র এবং অনেক কলকার কারুকাজ রয়েছে। যুগল কিশোরের স্থান কারুকার্যময় একটি সিংহাসনে, যা পুরো পরিবেশকে আলোকিত করে রাখে। মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধিকার যুগল মূর্তি ছাড়াও আরও মূর্তি পূজিত হয়, যাদের মধ্যে রয়েছে কালাচাঁদ, গোপীনাথ, শ্যামচাঁদ, রাধাবল্লভ, গোপীবল্লভ, শালগ্রাম শিলা, বলরাম, রেবতী, সাক্ষীগোপাল, বালগোপাল সহ বিভিন্ন মূর্তি এবং প্রায় 600রও বেশি নারায়ণ শিলা। মন্দিরের শ্রীকৃষ্ণ মূর্তিটি কোষ্ঠী পাথর দ্বারা নির্মিত, তবে সেবায়িতের অভাবে সব মূর্তিকে বর্তমানে একটি ঘরেই রাখা হয়েছে। জ্যৈষ্ঠ মাসে শুধুমাত্র অন্যান্য বিগ্রহদের চরণ দর্শন এবং স্পর্শ করতে দেওয়া হয়। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে মন্দিরকে কেন্দ্র করে মেলা বসে। মেলার সময় এখানে প্রচুর লোক সমাগম হয়। স্থানীয় মহিলাদের বিশ্বাস যুগল কিশোর দর্শন করলে তারা এ জন্মে তো বটেই, পরজন্মেও বিধবা হবেন না। এই প্রার্থনা মনে নিয়েই ভিড় জমান সকলেই। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। মন্দিরের পিছন দিয়ে বইছে চূর্ণী নদী। এবারে যাওয়া যাক সেই দিকেই। সামনে যুগল কিশোর ঘাট।
একসময় এখানে এসে নৌকো ভিড়ত, এখন অবশ্য শান্ত সুন্দর বাঁধানো ঘাট। এখান থেকে নজরে এলেও চূর্ণী নদীকে দেখে কিন্তু মন ভরল না। যুগল কিশোর ঘাট থেকে 1 মিনিট হেঁটে চলে এসেছি খেয়া ঘাটে। এখান দিয়ে নৌকার মাধ্যমে নদী পারাপার করেন স্থানীয়রা। ঘাটে রাখা নৌকা, আমিও উঠে পড়লাম চটপট। এই বেলা একটু ওপাশ থেকে ঘুরেই আসি, সেই সুযোগে চূর্ণীর সঙ্গে ভালো করে দেখাটা তো হয়েই যাবে। এপার ওপার দড়ি বাঁধা, সেই দড়ি ধরেই টানা হয় নৌকা। সুন্দর লাগছে কিন্তু। এই চূর্ণী নদীর উৎপত্তি স্থল কিন্তু আমরা আপনাদের দেখিয়েছিলাম আমাদের মাঝদিয়া পর্বে। মাথা ভাঙা নদী মাথা ভেঙে একপাশে চূর্ণী হয়ে বয়ে এসেছে, অন্যদিকে বয়ে গিয়েছে ইছামতি হয়ে। মনে আছে আপনাদের? যাই হোক, ভারী সুন্দর লাগছে কিন্তু এদিক থেকে। দূরে দেখা যাচ্ছে যুগল কিশোর সেতু, সেখানেও আমরা যাব একটু পরে অবশ্য। চূর্ণীর জল এখানে এত স্বচ্ছ যে জলের তলায় থাকা শ্যাওলা বা ছোট ছোট গাছগুলিও স্পষ্ট দেখা যাচ্ছে। চূর্ণীর এখানে কাজল কালো জল, স্বচ্ছ সুন্দর। চূর্ণী নদীটা এখানে খুব সুন্দর, চারিদিকে সবুজে ছাওয়া, দারুণ একটা জায়গা। তার মাঝখানে এই নৌকা বিহার বা নৌবিহারটা একটা উপরি পাওনা। আমারও তো ওপারে কোনো এক্ষুনি কাজ ছিল না, কিন্তু তবু একটু নৌকো পারাপার করলাম, শুধুমাত্র এই নদীটার এই সুন্দর পরিবেশের আনন্দ নেওয়া প্লাস সেইখানে একটা নৌবিহারের আনন্দ নেওয়া, দুটো একসঙ্গে হয়ে গেল। খুব বেশি টাকাও না, মাত্র 2 টাকা করে পারাপার করতে লাগে, 4 টাকা যাতায়াতে। তো 4 টাকা দিয়ে খুব সুন্দর একটা নৌবিহার হয়ে গেল। এখানকার নৌকো হাতে টানা চলে, এরকম নৌকো কিন্তু আমরা দেখেছি আগে, যেখানে যেখানে বেড়াতে গেছি বহু জায়গাতেই এরকম নৌকো আমরা দেখেছি, এরকম হাতে দড়ি দিয়ে টানা। এখানেও ব্যতিক্রম নয়, কিন্তু হ্যাঁ পরিবেশটা খুব সুন্দর। দেখতেই পাচ্ছেন পেছনে চূর্ণী, খুব সুন্দর এখানে চূর্ণীটা, ভাল লাগছে। সব মিলিয়ে খুব ভালো, মানে অভিজ্ঞতাটা ভালো। এই নৌ পারাপারের মজাটা খারাপ না, ভালোই। এরপরে তো আমরা যাবো অন্যান্য জায়গাতে। সব মিলিয়ে নৌকা ভ্রমণটা ভালোই লাগলো কিন্তু। ফেরিঘাট থেকে মিনিট 5 হেঁটে চলে এসেছি যুগল কিশোর সেতুর সামনে। সেতুর 2 ধারে দুটি কৃষ্ণচূড়ার রক্তিম সৌন্দর্য চোখের আরাম দেয়। চূর্ণীর ওপরে সেতুটি স্থানীয়দের কাছে বেশ জনপ্রিয়। গরমের বিকেলে এখানে অনেকেই ভিড় জমান। সেতু থেকে নজরে আসে নিচে সুদৃশ্য এক মন্দির, ওটা লোকনাথ মন্দির। আমরা এবার যাব সেখানেই। নিচে নেমে চলে এসেছি সেতুর ধারেই থাকা লোকনাথ মন্দিরের সামনে। বেশ শান্ত সবুজে মোড়া এলাকায় এই মন্দিরের অবস্থান। গেটটা খুলে মন্দির চত্বরে প্রবেশ করলেই মনটা ভালো হয়ে যায়। না, ধর্মে কর্মে আপনার উৎসাহ নাই থাকতে পারে, কিন্তু এই মন্দিরের সুন্দর প্রাকৃতিক পরিবেশ আপনাকে মুগ্ধ করবে। চারপাশে প্রচুর গাছপালা, পাশ দিয়ে বইছে চূর্ণী নদী, তার মাঝেই মন্দির। মন্দিরকে ঘিরে আছে সবুজ ঘাসের গালিচা। আপাতত মন্দিরে কেউ কোথাও নেই, একা একাই ঘুরে দেখছিলাম মন্দির চত্বরটি। মূল মন্দিরে লোকনাথ বাবার মূর্তি রয়েছে, নিত্য পুজো হয় দেখেই বোঝা যাচ্ছিল। মন্দিরের বারান্দা থেকেও সামনের দৃশ্যাবলী চমৎকার। সব মিলিয়ে মন্দির চত্বরটি বেশ ভালোই।
লোকনাথ মন্দিরের ঠিক গায়েই আছে রামকৃষ্ণ মন্দির, সেটা অবশ্য এখন বন্ধ। দেখলাম এই চত্বরেই সার দিয়ে বেশ কয়েকটি মন্দির। এই রামকৃষ্ণ মন্দির পার করলেই ভারত সেবাশ্রম সংঘের হিন্দু মিলন মন্দির, এই বেলা সেটিও দেখে নেওয়া যাক। এবারে চলে এসেছি হিন্দু মিলন মন্দিরের সামনে। পাশে একটি স্কুল, সেখানে ছোটদের পড়াশুনো হচ্ছে। তবে এই মন্দিরটিও বেশ নির্জন গাছপালা ঘেরা পরিবেশে। মন্দিরের ভিতরে প্রণবানন্দের প্রতিকৃতি। পরপর 3টি মন্দির দেখে এবার একটু মনে হলো নদীর দিকে যাওয়া যাক আবার। এই মন্দিরগুলির পাশ দিয়েই বইছে চূর্ণী, তাই মন্দির দেখে ভাবলাম একটু নির্জনে চূর্ণীর সঙ্গে দেখা করি। লোকনাথ মন্দিরের পিছনের দিকে এলাকাটি সত্যি খুব নিরিবিলি, নির্জন, শান্ত এবং অবশ্যই সুন্দর। নদীর ধার ঘেঁষে পায়ে চলা পথ, সেই পথেই চলেছি আমি। দুই ধারেই প্রচুর গাছপালা। এদিকটা এলে মনে হয় একেবারে সবুজের বুক চিরে বয়ে গিয়েছে নদী। কিছু কিছু জায়গায় বেশ ছায়াময় নদীর ধার। মাছ ধরবার জন্য অনেকেই নদীর ধারে ছোট ছোট পাটাতন তৈরি করেছেন দেখলাম। সেই রকম একটা পাটাতন আমার বেশ পছন্দ হলো। ভাবলাম সেখানে একটু বসা যাক। নদীর ধারে সেই পাটাতনে বসে মনে হলো এবারে মিষ্টিটা একটু খাওয়া যেতেই পারে। ব্যাস, খুলে ফেলা হলো মিষ্টির বাক্স। 2 রকমের মিষ্টি আমরা কিনেছিলাম। এবারে নদীর পাড়ে বসে সেই মিষ্টির সদ্গতি করা যাক। চূর্ণী নদীর এই দিকটায়, এই লোকনাথ মন্দিরের পেছন দিকে একটু হাঁটতে হাঁটতে এসেই চূর্ণীর যে রূপটা আমি দেখতে পেলাম সেটা কিন্তু একটা দারুণ। ওপাশটা একটু শহুরে ভাব ছিল, কিছু দোকানপাট, লোকজন, বাড়ি ঘরদোর এসব তো ছিলই। এই পাশটায় ওসবের কোনো বালাই নেই। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, শুধু পাখির ডাক ছাড়া আর কোনো আওয়াজ নেই। ছায়া ঘেরা নদীর ধার, দুপাশেই দারুণ। নদীও এখানে সুন্দর বয়ে গিয়েছে। একটু আধটু কচুরিপানা এই দিকটা আমি লক্ষ্য করছি বটে, ওদিকটায় সেটা কম ছিল, কিন্তু তার মধ্যে দিয়েও কাজল কালো স্বচ্ছ চূর্ণী বয়ে গিয়েছে। জায়গাটা কিন্তু সত্যি অসাধারণ। আমার তো অন্তত খুব ভালো লেগেছে। যারা একটু নিরিবিলি পছন্দ করেন, নির্জনতা পছন্দ করেন, তাদের কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে। বিকেলের দিকে যদি আপনারা আসেন, এই নদীর ধার দিয়ে পায়ে চলা পথ, সেই পথ দিয়ে হাঁটতে খারাপ লাগবে না, সুন্দর লাগবে। এখানে মনে হলো একটু মিষ্টি মুখটা না করলেই নয়। নদীর ধারে বসে, আপনারা তো দেখেছেন, আমাদের যারা পুরনো দর্শক তারা জানেন, নদীর ধারে কিংবা জলাশয়ের ধারে বসে খাওয়া দাওয়ার মজাই একটা আলাদা। আমরা সেটা করেও থাকি, ব্যতিক্রম নয় আড়ংঘাটাও। আমরা নিয়েছিলাম পাল সুইটস থেকে 2টো মিষ্টি। একটা হচ্ছে ওদের কেশর মালাই চমচম, আর একটা হচ্ছে কাজু বরফি সন্দেশ। দুটোই খেয়ে দেখা যাক। প্রথমে খাই হচ্ছে কাজু বরফি সন্দেশটা একটু ভেঙে। খুব সন্দেশ, মিহি করা সন্দেশ, মিহি সন্দেশের মধ্যে কাজু বাদাম বেটে দেওয়া, খারাপ নয়। আমি দারুণ বলবো না, খারাপ নয় এই মিষ্টিটা। আচ্ছা, এবার এই কেশর মালাই চমচমটা একটু খেয়ে দেখা যাক। এতে কেশর টেশর দেওয়া আছে দেখলাম, ওপর দিয়ে কেশর ছড়ানো আছে। এই মিষ্টিটা কিন্তু বেশ ভালো, খুব কম মিষ্টি, হালকা, সুন্দর, সব মিলিয়ে খারাপ না। মিষ্টি দুটি মোটামুটি ভালোই। তাহলে আমরা এখানে একটু বসি, খুব তাড়া তো নেই। এরপর আমরা যাব খিসমাতে। এখানকার যে জঙ্গল সেটা তো পরে দেখবই আমরা। একটু নদীর ধারে বসে একটু নিরিবিলি, নদী, ছায়া, পাখির ডাক, এই সবেরই মজা নিই, প্রকৃতিকে উপভোগ করি। তারপরে পরবর্তী গন্তব্যে যাচ্ছি। তার আগে একটু প্রকৃতির সঙ্গে, শুধু আমি কেন, আপনারাও থাকুন।
সত্যি এদিকটা ভারী ভালো লাগলো। কেউ কোথাও নেই তো, তাই প্রকৃতির মাঝে নিজের সঙ্গে নিজের মতো করে একটু সময় কাটালাম। এটাও দরকার হয় মাঝে মধ্যে। নদীর ধার থেকে চলে এসেছি যুগল কিশোর সেতুর ওপরে। ধরে নিয়েছি একটি টোটো। এই টোটোয় চেপে আমি চলেছি খিসমা ফরেস্টের দিকে। এখানে একটা ছোট্ট অথচ সুন্দর জঙ্গল আছে, সেই জঙ্গল দেখতেই যাওয়া। এই সেতু থেকে প্রায় 1.5 কিলোমিটার মতো পথ। আড়ংঘাটা থেকে বীরনগর যাওয়ার পথেই পড়ে এই খিসমা ফরেস্ট। মিনিট 7 মধ্যেই চলে এলাম খিসমা ফরেস্টের সামনে। সামনেই নজরে পড়ে পথের ধারেই ফরেস্ট রেঞ্জ অফিস। রেঞ্জ অফিসের গেট বন্ধ, কিন্তু ফরেস্টে ঢুকতে গেলে সেখান দিয়ে না গেলেও হয়। গেটের পাশ দিয়ে রয়েছে একটা পায়ে চলা পথ। সেই পথ ধরে এগোলাম ফরেস্টের গভীরে। সামনে 2-1টা বাড়িঘর দেখা গেলেও একটু পর থেকে আশপাশটা পুরোটাই সবুজ ঘিরে ধরল। আমি টুকটুক করে হেঁটে হেঁটে চলেছি জঙ্গলের ভিতর দিকে। খিসমায় ঢুকতে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না। খানিকটা হাঁটার পরে আশপাশের জঙ্গল বেশ ঘন হয়ে এলো। সেই ঘন জঙ্গলের মধ্যে দিয়েই পায়ে চলা পথ। এমনিতে নদিয়া জেলার এই ছোট্ট জঙ্গলটির খ্যাতি রয়েছে তার পাখির জন্য। যারা পাখি দেখতে ভালোবাসেন এবং পাখির ছবি তুলতে ভালোবাসেন, তাদের জন্য খিসমা ফরেস্ট খুব জনপ্রিয়। তাই তো ফি বছর বার্ড ওয়াচাররা ভিড় জমান এই খিসমার জঙ্গলে। এখন অবশ্য তেমন কাউকেই নজরে আসছে না। আমি দিব্যি হেঁটে চলেছি আমার নিজের মতো করে। এর মধ্যেই সামনে নজরে এলো 2-1টি পাখি। তবে আমার সাধারণ ক্যামেরায় বা মোবাইলে সেই পাখির ছবি তোলা বেশ দুঃসাধ্য ব্যাপার। তবুও একটু চেষ্টা চরিত্র করে দেখলাম বই কি। পাখির ছবি তোলার চাইতেও এই জঙ্গলের সুন্দর স্বাভাবিক সৌন্দর্যটাই আমাকে বেশি আকর্ষণ করছিল। জঙ্গলের একটা নিজস্ব শব্দ, বর্ণ, গন্ধ এবং মাধুর্য থাকে, সেটাই অনুভব করবার চেষ্টা করছিলাম আমি। বেশ খানিকটা হাঁটার পর রাস্তা দেখলাম দুভাগে ভাগ হয়ে গিয়েছে। আমি এগোলাম ডান দিকে। এদিকে জঙ্গল আরও একটু ঘন। আশপাশে নজরে আসছে ঝড়ে কিংবা অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ে পড়ে যাওয়া গাছগুলির কঙ্কাল। আশপাশে কেউ কোথাও নেই। এই জঙ্গলে অবশ্য খুব হিংস্র প্রাণী আছে বলে শুনিনি। স্থানীয়দের মুখে ঢোকার আগে শুনেছিলাম বুনো শুয়োরের উৎপাত আছে এখানে। এছাড়াও কিছু শেয়াল, বিষধর সাপ ইত্যাদির দেখা মেলে। তবে আমি অবশ্য তাদের কারোরই দেখা পাইনি। এবারে যেখানটা এলাম সেখানে আবার রাস্তা 3 ভাগে ভাগ হয়ে গিয়েছে। এদিক ওদিক করে আমি অবশ্য মাঝের পথে এগোবার সিদ্ধান্ত নিলাম। এখন কিন্তু জঙ্গল আরও গভীর, পথটিও অনেকটাই সরু হয়ে গিয়েছে। তবুও ভালো লাগছিল। খিসমার এই স্বাভাবিক সৌন্দর্যটা খুব তৃপ্তি দিচ্ছিল আমায়। প্রায় আধ ঘন্টা হয়ে গেল খিসমার জঙ্গলে হাঁটছি। খিসমার জঙ্গল কিন্তু খুব ছোট নয়, বেশ অনেকটাই। একটু আগে আমার সঙ্গে এক দিদির দেখা হয়েছিল, তিনি ওই কাঠটাট কুড়োচ্ছিলেন জঙ্গলে। তাকে জিজ্ঞেস করলাম, বললেন আরও অনেকটা পেরোলে তারপরে মাঠ। তো প্রায় 1-1.5 কিলোমিটার চলেই এসছি ভেতরে। যাই হোক, নদিয়া এরকম ছোট ছোট জঙ্গল কিন্তু অসংখ্য আছে। তাদের মধ্যে খিসমা অবশ্য একটু বড়, বড় হলেও ছোট। তো এই ছোটদের প্রতি তো আমাদের একটা আলাদা প্রেম, ভালোবাসা, স্নেহ থাকেই। নদিয়ার এই জঙ্গলগুলি কিন্তু আমাদের কাছ থেকে সেরকমই একটা স্নেহ, ভালোবাসা পায়। খিসমার কিন্তু অনেক রকম রূপ আমি দেখলাম। শুরুর দিকে হাঁটছিলাম যখন, তখন একটু হালকা জঙ্গল। তারপরে যখন ধীরে ধীরে
একটু ভেতরের দিকে প্রবেশ করছি, জঙ্গল ক্রমশ ঘন হচ্ছে। আমি জঙ্গল বেশ ঘন ছিল যেখানে প্রবেশ করলাম, এবং বিভিন্ন রকমের গাছপালা, আর খিসমা তো পাখির জন্য বিখ্যাতই। পাখির ডাক শোনা যাচ্ছে অহরহ, পাখিরা সামনে দিয়ে ঘুরছে। যদিও পাখির ছবি আমি খুব একটা তুলতে পারিনি, কারণ পাখির ছবি তোলার জন্য যে ধরনের ক্যামেরা বা অনুষঙ্গ দরকার সেগুলি আমার সঙ্গে নেই, আমি সেটা করিও না অবশ্য। যারা তোলেন তারা এ ব্যাপারে অত্যন্ত দক্ষ, কুশলী, তারা পারেন, আমি পারি না। তো সেই জন্য পাখি দেখছি, পাখির ডাক শুনছি, পাখির ছবি সেরকম ভালো তুলতে পারিনি। কিন্তু হ্যাঁ, এই জঙ্গলের রূপ রস গন্ধটা কিন্তু একদম চেটে পুটে উপভোগ করছি, দারুণ লাগছে। নির্জন তো, নিরিবিলি, কেউ কোথাও নেই। বিভিন্ন ধরনের গাছপালা নজরে আসছে, ফলের গাছও আছে, আম গাছ, তারপরে আমড়া গাছ ইত্যাদিও নজরে এলো। সব মিলিয়ে খিসমা দারুণ। কয়েক ঘন্টা যদি বেড়াতে চান, খিসমাতে একটু নিরিবিলি প্রকৃতি বা সবুজের মাঝে বেড়াতে কিন্তু ভালো লাগবে আপনাদের। আমি তাহলে আর একটু খিসমাতে বেড়াই, তারপরে তো ভ্রমণের শেষ পর্যায়ে এসেছি, এখান থেকে ফিরে যাব। তার আগে একটু একেবারে নির্ভেজাল সবুজ প্রকৃতির সঙ্গে কিছুটা সময় দেওয়া। খিসমার জঙ্গলে কিন্তু বিভিন্ন ধরনের গাছপালা লক্ষ্য করলাম। হাঁটতে হাঁটতে জঙ্গলের অনেকটা গভীরে চলে গিয়েছিলাম। জঙ্গলের একটা গা ছমছমে পরিবেশ যেমন ছিল, তেমনি নির্জন সবুজের মাঝে বুক ভরে অক্সিজেন নেওয়ার আনন্দও ছিল। সব মিলে খিসমা আমায় কিন্তু খুব ভালো লাগা উপহার দিয়েছে। জঙ্গলের ওপাশে একটা বড় দিঘি আছে শুনেছিলাম, সেখানে প্রচুর পাখিও আসে। তবে আমি অবশ্য পাখি দেখার দিকে গেলাম না আজ, আমার জঙ্গলে হাঁটতে খুব ভাল লাগছিল। খানিকক্ষণ পরে জঙ্গলের রাস্তা ছেড়ে পাশের দিকে খানিকটা এগোতেই দেখলাম বড় একটা আম বাগানের সামনে চলে এসেছি। জঙ্গল থেকেই সরাসরি আম বাগানে, বিশাল বড় আম বাগানটি। হাতের নাগালেই গাছে গাছে ফলে আছে আম, সে এক দারুণ দৃশ্য। ছায়াঘেরা আমবাগানটি পার করলেই সবজি এবং ফুলের ক্ষেত শুরু। এই অঞ্চলে দেখলাম প্রচুর ফুল চাষ হয়। যদিও এই গরমের সময় ফুলের তেমন মরশুম নয়, তবুও মিলে গেল গাঁদা ফুলের চিরন্তন অমলিন সৌন্দর্যের দেখা। খুব ভালো লাগছিল। পটাপট ছবি তুললাম সেই গাঁদার ক্ষেতের। গাঁদা ফুলের ক্ষেত ছাড়িয়ে সামান্য এগোতেই নজরে এলো রজনীগন্ধার সংসার। এখন অবশ্য রজনীগন্ধা খুব বেশি ফোটেনি, তবুও এর মধ্যেই বেশ কয়েকটি যেন আমার অপেক্ষাতেই ফুটে আছে ক্ষেত আলো করে। জঙ্গল, ক্ষেত ইত্যাদি দেখে আবার রওনা দিলাম আমি। ধরে নিয়েছি টোটো, যাচ্ছি সরাসরি আরংঘাটা স্টেশনে। এখান থেকে প্রায় 2 কিলোমিটারের মতো পথ স্টেশন। যাওয়ার পথেই আবার পেরোতে হলো সেই যুগল কিশোর সেতু। চলে এসেছি আরংঘাটা স্টেশনে। রেল স্টেশনের পাশেই এই হোটেলটিতে
মধ্যাহ্নভোজন সেরে নেব আমি। খুব বড়সড় নয়, তবে পরিচ্ছন্ন ভালোই হোটেলটি। আমি নিয়েছি ভাত, ডাল, শুক্তো, বেগুনি, মুরগির মাংস এবং চাটনি। গরম গরম ভাত ছিল, ভালোই খাওয়া হলো দুপুরবেলায়। সব মিলিয়ে আমার দাম পড়ল 100 টাকা প্লেট। খাওয়া দাওয়া সেরে আড়ংঘাটা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে হাজির আমি। রানাঘাট বা শিয়ালদহগামী ট্রেন মিনিট 15-এর মধ্যেই স্টেশনে আসার কথা। কিছুক্ষণ অপেক্ষার পর প্ল্যাটফর্মে ঢুকছে ট্রেন। আগে উঠে পড়ি তাহলে। উঠে গিয়েছি ট্রেনে। ধীরে ধীরে ছেড়ে যাচ্ছি আড়ংঘাটাকে, তবে সাথে নিয়ে যাচ্ছি এক সুন্দর ভ্রমণের সুখস্মৃতিকে। সারাদিন খুব ভালো ঘুরেছি আজ। আড়ংঘাটার মানুষজনও অত্যন্ত ভালো এবং সাহায্যপ্রবণ। সকাল থেকে যাদের সঙ্গে দেখা হয়েছে তারা প্রায় সকলেই অচেনা, তা সত্ত্বেও সকলেই বিভিন্নভাবে হাসি মুখেই আমায় সাহায্য করেছেন। ভালো লেগেছে তাদের সহজ সরল ব্যবহার। যেতে যেতে এবারে বলি আড়ংঘাটায় কিভাবে আসবেন। সবচেয়ে ভালো ট্রেনে আসা। কলকাতা থেকে সরাসরি ট্রেন আসে আড়ংঘাটায়। শিয়ালদহ বা দমদম থেকে গেদে লোকাল ধরতে পারেন। তাছাড়া রানাঘাট বা কৃষ্ণনগর লোকালেও রানাঘাট পর্যন্ত এসে সেই রানাঘাট থেকে রানাঘাট গেদে যাওয়ার ট্রেন ধরা যায়। গাড়িতে বা বাইকে এলে কলকাতা থেকে বারাসাত, চাকদাহ, রানাঘাট হয়ে আড়ংঘাটা পৌঁছানো যায়। এখন অবশ্য অনেকেই বারাসাতকে এড়াতে কল্যাণী এক্সপ্রেসওয়ে ব্যবহার করেন। সেই রাস্তা দিয়েও বড়জাগুলিয়া হয়ে চাকদা এসে রানাঘাট হয়ে পৌঁছানো যায় আড়ংঘাটায়। খাওয়া দাওয়ার জন্য আড়ংঘাটার পার্শ্ববর্তী এলাকায় 2-4টি রেস্টুরেন্ট আছে। সাধারণ খেতে চাইলে আড়ংঘাটা স্টেশনের পাশে আমি যে হোটেলে খেয়েছিলাম সেখানেও খেতে পারেন। আড়ংঘাটে থাকার জায়গা সেভাবে কিছু নেই, থাকার দরকারও পড়ে না। আপনারা যদি দুপুরে কলকাতা থেকে বের হন তাহলে খুব সহজেই আড়ংঘাটা বেরিয়ে রাতে কলকাতায় ফিরে যাওয়া যায়। আজ তাহলে এখানেই শেষ করি। আবার ফিরে আসব সামনের বুধবারে অন্য কোথাও যাওয়া এবং খাওয়ার গল্প নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এভাবেই দেখতে থাকবেন দৃশ্যকল্পের চ্যানেল ও যাওয়া এবং খাওয়া।